নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা আর বিশ্লেষণের আজকের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন কলকাতার কোর্টের বিখ্যাত অ্যাডভোকেট দীপেন্দ্র কৃষ্ণ রায় মহাশয়। নমস্কার স্যার, বিশ্লেষণ চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। তিলোত্তমার নৃশংস হত্যাকাণ্ড ও ধর্ষণের আজ 22 দিন কেটে গেছে, কিন্তু সত্য আজও অন্ধকারে। তিলোত্তমার হত্যার রহস্য যে গোলকধাঁধায় বন্দী, সেই গোলকধাঁধার কি সমাধান আদৌ হবে? এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। এখন জনগণের মুখে একটাই কথা, জাস্টিস ফর আরজি কর। প্রচুর প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর কি আমরা আদৌ পাবো? আজকে নিপেন বাবুর কাছে আমি কিছু প্রশ্ন রাখবো। উনি যেহেতু একজন অ্যাডভোকেট, তো ওনার কাছে যথাযথ ওই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো। স্যার, আপনার কাছে আমি প্রথম প্রশ্ন রাখছি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে গত 27 তারিখে নবান্ন অভিযান নাকি বেআইনি, মেনে নিলাম। 21শে জুলাই 1993 সালের মহাকরণ অভিযান কি আইনসঙ্গত ছিল? সিঙ্গুর আন্দোলন কি আইনসঙ্গত ছিল? যদি থাকে তাহলে কেন? আর সব থেকে বড় প্রশ্ন, 27 তারিখের নবান্ন অভিযানকে কেন বেআইনি বলা হলো? এই ব্যাপারে আপনার কি মতামত? দেখো সঞ্চিতা, সুপ্রিম কোর্ট ডেটটা এক্স্যাক্টলি বলতে পারছি না, বলেই দিয়েছে জনসাধারণের নিজস্ব মতবাদ তাদের বিক্ষোভ দেখানোর অধিকার রয়েছে, এবং সুপ্রিম কোর্ট এটাকে কখনোই বলেনি বেআইনি। সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলে দিয়েছে এই আন্দোলনকে রোখা যাবে না এবং আন্দোলন শান্তিপূর্ণভাবে করতে হবে। কিন্তু আমরা দেখলাম সরকার এমন এমন জায়গায় ব্যারিকেড করেছে যে নবান্নর কাছাকাছি, নবান্ন তো বহু দূর, তারা গঙ্গাই পার করতে পারছিল না। এবং সেই ব্যাপারে বলা হয়েছিল যে লোকাল কোনো পরীক্ষা টরীক্ষা ছিল, তো পরীক্ষার অজুহাত দিয়ে, নিট পরীক্ষা, পরীক্ষার অজুহাত দিয়ে আমি মেন রাস্তা অবরোধ করতে পারি না। মানুষ যাবে নবান্নর সামনে তাদের ব্যারিকেড রাখতে পারে, সেখান অব্দি যেতে দেওয়া হয়নি। সেই কারণেই অশান্তি হয়েছে, এবং কোনোদিন পুলিশ বলতে পারে না এটা বেআইনি, কেননা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মানুষের আন্দোলন করার, বিক্ষোভ দেখাবার অধিকার আছে। আর তুমি যেটা বলছো সিঙ্গুরের আন্দোলন, সিঙ্গুর তো রাস্তার উপরে ওখানে কোনো যানজট সৃষ্টি তেমন একটা হয়নি, মেন রোড দিয়ে গাড়ি ঠিক মতো যাচ্ছিল। সিঙ্গুরের আন্দোলনের ব্যাপারটা আমি বলবো না বেআইনি, কিন্তু 21শে জুলাই সরাসরি বেআইনি ছিল, যার জন্য 14টা কোটি প্রাণ হারাতে হলো আমাদের, এবং পুলিশ ওখানে গুলি করতে বাধ্য হয়েছে, কেননা মহাকরণে ভাঙচুর করা হচ্ছিল, এবং সেটাই করছিলেন মাননীয় নেতৃত্বে তখনকার দিনের কংগ্রেস কর্মীরা। এবং এটা 21শে জুলাই ধরতে গেলে শহীদ আন্দোলন কংগ্রেসই হওয়া উচিত। তো আর কি প্রশ্ন ছিল তোমার? এখন সেমিনার রুমে অনেক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কলকাতা পুলিশ ওই ভিডিও ও ছবিগুলো যে ফেক নয় সেটা প্রমাণ করে জাস্টিফাই করতে চাইছে যে কোনো এভিডেন্স টেম্পারিং হয়নি। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে সেমিনার রুমে অনেক লোকের জমায়েত, ম্যাক্সিমাম লোক সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। একটা রুম যেখানে খুন ও ধর্ষণের মতন ক্রাইম হয়েছে, সেখানে কি বাইরের লোক ঢুকতে পারে? দেখো, একটা অব্যবস্থা চলছে চারদিকে। কেমন অব্যবস্থা হয়? যদি নেতৃত্ব ঠিকঠাক ডিসিশন না দিতে পারে, এবং যারা অন দ্য স্পট, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। মনে করো আমি একটা থানার ওসি, আমার কাছে একটা কমপ্লেন এলো, আমাকে যদি ফোন করতে হয় অন্য কোনো জায়গায়, স্যার এরকম একটা ব্যাপার এসছে, এরকম একটা কমপ্লেন আছে মার্ডারের, এরকম আমি কি করা উচিত, কমপ্লেন নেবো কি নেবো না। যদি অফিসার ইনচার্জ নিরপেক্ষ হয়, সঙ্গে সঙ্গে এই মার্ডারের এফআইআরটা উনি নিজে হাতে করবেন। এইখানে এমন একটা ব্যাপার হয়েছে যে বডি পোস্টমর্টম হয়ে গেল, তারপরে এফআইআরটা হয়েছে। সুপ্রিম কোর্ট এতে বলেছে 30 বছরের অভিজ্ঞতায় সুপ্রিম কোর্ট এরকম কেস পায়নি। তাহলে এগুলো সব জানা, সবারই জানা, এগুলো বলে মানুষজনকে আমি ভারাক্রান্ত করতে চাই না। তো মানুষকে আমি যেটা বলবো যে কলকাতা পুলিশ একটা চেষ্টা করে এর মেন ইস্যু থেকে মুখ ঘোরাতে চাইছে। এই ভিডিওগুলো ছাড়ছে কারা? এই ভিডিওগুলো কাদের কাছে করেছিল? যারা সেমিনার হলের আশেপাশে ছিল, উপস্থিত ছিল, এবং তারাই তুলেছে, যারা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হাসপাতালে করেছিল। তারা এখন এগুলো ছেড়েছে, আমার মনে হচ্ছে পুলিশেরই পারমিশন নিয়ে, যে মেন মুদ্দা যাকে বলে মেন
ইস্যুসগুলো হচ্ছে, প্রথম কথা যে আত্মহত্যা বলার চেষ্টা হয়েছিল, অসুস্থ বলা হয়েছিল, তারপরে বডিকে তাড়াতাড়ি নেওয়া হয়ে গেল মর্গে, যেখানে মৃত্যু হয়েছে ভোর 3টের সময়, মর্গে যাওয়ার পরে আর কি, মর্গে থেকে নয়, মর্গে মানে শ্মশান ঘাটে ভোর 3টায় মৃত্যু হয়েছে, ওখানে দেখা যাচ্ছে পরের দিন সকাল 12টার সময়, পরের দিন মানে ওই দিনই আর কি, বাংলা মতে ইংলিশ মতে। তো 8 ঘন্টার গ্যাপে মৃত্যু কি করে পিছিয়ে গেল। তারপরে সব থেকে বড় ইস্যু হলো ওখানে ডেড বডিতে শ্মশান ঘাটে কে সিগনেচার করেছে, শোনা যাচ্ছে নাকি মাননীয় এমএলএ করেছে। তো এমএলএ আজ পর্যন্ত আমার বাবার জন্য শুনিনি, আমি মরে গেলে একটা এমএলএ কাজে যেতে হবে, উনি সাইন করবেন। আর এমএলএ হলে এমপি নয় কেন, এমপি হলে লোকাল কমিটির মেম্বার নয় কেন, তৃণমূলের পঞ্চায়েত সদস্য নয় কেন, অনেক প্রশ্ন আসছে। এই ডেঞ্জারাস ব্যাপারগুলোর থেকে মুখ ধরাবার জন্য সেমিনার হলে কি হয়েছে, একটা মৃত্যু হয়েছে, লোকজন যাবেই, যারাই খবর পেয়েছে যাবে। একটা ডেড বডি রাস্তায় পড়ে থাকলে যাবে না, ভিড় হবে না? সেমিনার হলে তো ভিড় হতেই পারে, বহুত লোক যেতে পারে। এখন এইটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, এটা কোনো বিতর্কের ব্যাপার নয়। পুলিশ এবার এটা নিয়ে বলছে কর্ডন করা ছিল, 11 ফুট 30 ফুট 40 ফুট মেপে দেখেছিল ইন্দিরা ব্যানার্জি, মেপেছিলেন কেটে দিয়ে, আপনি বলছেন কিভাবে? তো মেন ব্যাপারটার থেকে চোখ ঘোরাবার জন্য এই মানে আলতু ফালতু ইস্যু নিয়ে মৃত্যু হয়েছে, ওখানে লোকজন গিয়েছে, আবার কেউ কেউ বলছে মাস্ক পরেন কেন। আরে ডেড বডিতে আমার সেফটির জন্য মাস্ক পরতেই হয়, কিন্তু এতে রোগীর যে এটা তো আর মানে একটা মুমূর্ষু রোগী নয়, শি ইজ অলরেডি ডেড, সো আই নিড টু হ্যাভ মাই প্রোটেকশন, তো মাস্ক পরতে হবে, এই করতে। আর থার্ড জিনিস ব্যাপারটা হলো যে ওখানে ওই পুলিশ বলছে, ডিসি সেন্টার বলছে নাকি সবাই পুলিশই ছিল, পুলিশ থাকে তাই ইনফর্ম কোথায়? বাড়ির থেকে ঘুরছিল হঠাৎ করে পুলিশ দৌড়ে চলে, এমন তো ব্যাপার নয়। এমন একটা কঠিন সিচুয়েশনে বডি রাস্তাঘাট ঘেরা, ওইটাকে যে ঘেরানো উচিত বা কর্ডন করে দেওয়া পুলিশের, যাকে হিউম্যান চেন দিয়ে ঘেরা করতে পারত, সেটাও করা হয়। সবাই ডেড বডির পাশে দাঁড়িয়ে আছে, এবং সেখানে এই ডেড বডিতে কিভাবে প্রমাণটা লোপাট করা যায় সেই ব্যাপারে আশা করি কথাবার্তা হচ্ছিল। পুলিশ বলছে যে ক্রাইম সেমিনার রুমে হয়েছে, তার ডাইমেনশন 51 ফুট বাই 32 ফুট, তার মধ্যে 40 ফুট বাই 32 ফুট পুলিশ কর্ডন করেছিল, বাকি 11 ফুট বাই 32 ফুটের মধ্যে নাকি লোক ছিল। এই নিয়ে কি কিছু আইন আছে যে ক্রাইম স্পটের এত দূর পর্যন্ত কর্ডন করলেই চলবে, পুরো ক্রাইম রুম কর্ডন করার প্রয়োজন নেই? দেখো, এটা আবারও একটা অপচেষ্টা। প্রথম কথা, সেমিনার হলে ক্রাইম হয়েছে বলে এরকম কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সেমিনার হলের পাশের ঘরে ক্রাইম হয়েছে বলে অনেকের ধারণা। সেমিনার হলে ক্রাইম হয়েছে কি না হয়েছে সেটা পুলিশ কি তথ্য প্রমাণ দিতে পারবে, প্রথম। দ্বিতীয় প্রশ্ন হলো যে 51 ফুট বাই সাম ফুট, 20 ফুট, দ্যাট ফুট, এটা কি এখন মেন ইস্যু? ক্রাইম যখন হয়েছে তখন পুরো আরজি করের লোকজনই ওখানে দেখতে যাবে, স্বাভাবিক ব্যাপার, চলে গেছে। আমি তো ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছি ওখানে একদম ধরতে গেলে বেডের গায়ে দাঁড়িয়ে আছে 4-5 জন লোক, এবং সেখানে সভা পরামর্শ চলছে। এখানে তুমি প্রশ্ন বলতে পারো পুলিশ কেন দায়িত্ব এড়িয়ে গেল, ওখানে সবাইকে কেন আটকাবে? পুলিশ কাকে আটকাবে? তারা তো সবাই মানে উপর মহলের লোক, পুলিশের বাবার বাবার বাবা বসে আছে, তো পুলিশের বয়ে গেছে, পুলিশ সব জেনে গেছে যে এখানে একটা মার্ডার হয়েছে, এই মার্ডারটাকে সুইসাইড বলে চালানো হবে। এবার পুলিশ সেখানে যদি সুইসাইডই বলা হয় তাহলে ক্রিমিনালকে ধরা পড়বে, কি ক্রাইম হবে, কে কি ব্যাপার? পুলিশ হ্যাজ বিকাম ভেরি ভেরি ইনএফেক্টিভ, বিকজ তারা হতাশ হয়ে গেছে যে এরকম একটা ব্যাপার করা হচ্ছে, একটা জঘন্য মার্ডার করা হলো, সেই মার্ডারটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে, সেই মার্ডারের প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে। পুলিশকে এবার হাত ধরে ধরে সবাইকে বলবে দূরে থাকুন, দূরে থাকুন, তার দায় পড়ে গেছে। যদি পুলিশের, নিরপেক্ষ পুলিশ এটা মনে হতো একটা অন্যায় হয়েছে এবং সেই অন্যায়টাকে আমাদের আসল আসামিকে ধরতে হবে, পুলিশ দেখে নি যে আসামিকে ধরা যাবে না, আসামি ধরা চাওয়ার বাইরে, তারা এত কষ্ট করে কি হবে? ছেড়ে দাও, লোক আসছে দেখুক, তারা বসে বসে চিন্তা ভাবনা করুক যে কি করে এটাকে ধামাচাপা দেওয়া যায়। যার প্রমাণ আমরা পরের দিন দেখলাম, সেমিনার হল ভাঙচুর হয়ে গেল, বললো চল সেমিনার হল চল। প্রথম এমার্জেন্সিতেও পেশেন্টকে নিয়ে যাওয়া হয়েছিল শুনেছি, তারপরে ওনাকে বাবা মাকে ফোন করে বলা হয়েছিল আমরা ওনাকে ইয়েতে যাচ্ছি, প্রথমবার বলেছিল যে তাড়াতাড়ি চলে আসুন, তারপরে বলেছে যে এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে, তারপরে বলেছে যে আপনার মেয়ে নাকি আত্মহত্যা করেছে। তাই তো, এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে, এমার্জেন্সি ভাঙচুর করা হলো, তারপরে বলা হলো অনেক হয়েছে, সেমিনারে চল, সেমিনারে চল। সেমিনার হলটা এই যে ভাঙচুরকারীরা কি করে জানলো? তারা অত হল থাকতে ওটি হলে কেন গেল না, তারা মর্গে হলে কেন গেল না, তারা সেমিনার হলটাই কেন গেল? তাহলে প্রমাণ লোপাট যে হয়েছে এটা পুলিশও অস্বীকার করতে পারবে না এবং
কোর্টও বুঝে গেছে এবং এটা এক না একদিন সমস্ত বেরোবে। এখন সেখানে এইসব বিতর্ক তৈরি করে ভিডিও ছেড়ে পুলিশ চাইছে মেন ব্যাপারগুলোকে মানুষের থেকে অন্তরালে নিয়ে। আজ সমাজের একাংশ জাস্টিস চাইছে সিস্টেমের কাছে, কিছু রাজনৈতিক দল ইস্তফা চাইছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীও জাস্টিস চাইছে, দোষীদের ফাঁসি দাবি করছেন। উনি কার কাছে জাস্টিস চাইছেন? উনি কার কাছে ফাঁসির দাবি রাখছেন? দেখো, চিফ মিনিস্টারকে জ্ঞান দেওয়ার মতো আমার এত জ্ঞান নেই। উনি মানে অনেকগুলো পুরস্কারও পেয়েছেন, নোবেল প্রাইজটা বাকি আছে, উনি সাহিত্য একাডেমি কি যেন পুরস্কার উনি পেয়েছেন, তো ওনাকে আমি জ্ঞান দেবো না। তবে আমি যদি কোনোদিন ভুল করেও প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হয়ে যাই, তাহলে প্রথমেই আমি যেটা করতাম যে এই তদন্তটাকে যেই হোক, আমার বাড়ির আমার কাছের লোক আমাকে বাঁচবার জন্য তাকে আগে ধরিয়ে দিতাম। এখন মুখ্যমন্ত্রী যেটা দাবি চাইছেন সিবিআই কে দিলে পরে সিবিআই কাছে দাবি চাইছেন। সিবিআই হওয়ার আগে কেউ বলেছিল একজন এনকাউন্টার করে দিতে। এনকাউন্টার এ কি আমরা মধ্যযুগীয় বর্বরতায় বাস করছি যে ধরে এনকাউন্টার করে? একটা প্রক্রিয়া আছে। এখন দেখা যাচ্ছে সঞ্জয় রায় কিছুই করেনি। সঞ্জয় রায়কে ধরলেই তো বোঝা যাবে। সঞ্জয় রায়কে কোর্টে হাইকোর্টে বিচারপতির সামনে প্রডিউস করলে উনি বলে দেবে, হুজুর আমার নিরাপত্তা দিন, আমি বলে দিচ্ছি এটাই আসল ঘটনা কি হয়েছে। সেটা পর্যন্ত আজ পর্যন্ত করা হয়নি। সেটা এখন মানুষকে বলে দেওয়া উচিত। সঞ্জয় রায় যদি বলে থাকে যে আমি মার্ডার করছি, আমাকে ফাঁসি দিন, তাহলে সঞ্জয় রায়কে হাইকোর্টের সামনে বা কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড় করিয়ে ভিডিও করে ওর বক্তব্যটা নিতে হবে এবং ওর পুরো প্রোটেকশনটা দিতে হবে। এখন দেখা যাচ্ছে সঞ্জয় রায় একলা ব্যক্তিত্ব নয়, ওখানে অনেকে ইনভলভ আছে। এখন এটা তদন্ত চলছে, তদন্ত চলাকালীন কোনো ব্যাপারে একটা হাইকোর্টের অন্তত অ্যাডভোকেট হয়ে আমি বলতে পারি না। কিন্তু যেহেতু এটা মিডিয়াতে বিতর্ক চলছে, যেহেতু তুমি প্রশ্ন করলে, সেহেতু আমি বিচার ব্যবস্থার উপরে এই প্রশ্নটা রাখবো যে আসল সত্যিটা যদি জানতে হয় তাহলে সঞ্জয়কে প্রডিউস করাও। সঞ্জয় যদি ফাঁসির অর্ডার হয়, ও চাইবে না কোনোদিন, প্রত্যেকের নিজের জীবনের প্রতি একটা মায়া আছে, ও কোনোদিন চাইবে না তার ফাঁসি হোক। এবং সঞ্জয় রায় যদি জানে যে তার ফাঁসি হতে চলেছে, তাহলে কালকে না আজকে না কালকে ও সত্যি কথাটা বলে দেবে, এবং সেটাই এখনো করা হচ্ছে না। আর বাকি রইল মুখ্যমন্ত্রীর দাবি। মুখ্যমন্ত্রী দাবি করতেই পারেন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি করছেন, স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর কাছে দাবি করছেন, পুলিশ মন্ত্রী ঘটনাচক্রে উনি হচ্ছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, উনি একলাই ব্রহ্ম, এবং ব্রহ্ম যদি যে কথা বলবে সেটাই ফাইনাল কথা। এবং লাস্টে ব্রহ্ম যদি ফেল পেরে যায়, ব্রহ্ম আর কি করতে পারে? দাবি করতে পারে। কি দাবি, কার কাছে দাবি, সেটা বোঝা যাচ্ছে না। উনি হয় সুপ্রিম কোর্টের কাছেও দাবি করতে পারেন যে ফাঁসি চাই, করতেই পারেন সবাই। উনি তো দাবি করে করে উনি চিফ মিনিস্টার পদটা পেয়ে গেলেন। সেরকম মানুষও দাবি করছেন। মানুষ যে দাবি করছেন যে এটা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, তো মেনে নিন মুখ্যমন্ত্রী। কেননা এত বড় ফেলিওর আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত হয়নি। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে একটা ডাক্তার হাসপাতালে কর্মরত অবস্থায় এভাবে খুন হয়নি। আর খুন হলেও সেটাকে আত্মহত্যা বলা হয়নি। আর আত্মহত্যা হওয়ার আগে তড়িঘড়ি বডিটাকে প্রায় চিনিয়ে নিয়ে গিয়ে ওইখানে শ্মশানে অন্যকে মাননীয় এমএলএ সাইন করে দিচ্ছে, টাইম ভুল, বানান ভুল, নাম ভুল, পয়সাটা কে দিয়েছে বোঝা যাচ্ছে না। এখানে আমাকে কয়েকটা মিডিয়া চ্যানেল জিজ্ঞেস করছিল, স্যার আমি এটা কি পাবলিশ করতে পারবো? আমি তো 100 বার করতে পারবেন, আপনার কাছে যদি ডকুমেন্ট থাকে। সেখানে সিগনেচার এমএলএ করছেন কেন? একটা ডেড বডিতে তার বাড়ির লোক বা আত্মীয়কে সাইন করতে পারে। এটা কি লাভারিজ বডি যে এমএলএ সাইন করছে? অনেক প্রশ্ন উঠে আসছে। এই ছবিটা দেখা যাচ্ছে অনেকে ক্রাইম স্পটে দাঁড়িয়ে আছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী সবাই তদন্তের স্বার্থে এখানে এসেছে। আচ্ছা, কেউ কি ক্রাইম স্পটে উইদাউট ক্যাপ, হ্যান্ড গ্লাভস, মাস্ক ছাড়া কি থাকতে পারে? যদি থাকে তাহলে ফরেনসিক এভিডেন্স নষ্ট হয়ে যাওয়ার কি সম্ভাবনা আছে? অবশ্যই আছে। ক্রাইম স্পটে তার সমস্ত রকম এভিডেন্স যাতে ইনট্যাক্ট থাকে, তার সঙ্গে ইন্টারপোলেশন অফ অ্যাডিশনাল যদি ইনপুট চলে আসে। মনে করো ওখানে আমি গেলাম তদন্তের স্বার্থে, ওখানে আমার কোনো জায়গায় হাত পড়লো, আমার ফিঙ্গারপ্রিন্টটা, তাহলে তো আমি অ্যারেস্ট হয়ে যাবো পরে। সেই জন্য ওখানে ফরেন্সিকের লোকরা তো পড়বেই। বাকি যারা থাকবে, যারা আর কারা, বাকি পুলিশ থাকবে। পুলিশ তো বডির কাছেই যাবে না, ওকে দূর থেকে গঠন করবে। অনলি ফরেন্সিক এক্সপার্ট, ক্যামেরা দূর থেকে ক্যামেরা তুলবে। ফরেন্সিকের লোকরা বডি দেখতে পারে, চাদর তুলতে পারে, তারা গ্লাভস পরতে হবে, মাস্ক পরতে হবে। একটা চুল পড়ে গেল, ওখানে এভিডেন্স চলে এলো অন্যরকম, যেই চুল পাবে তার ডিএনএ টেস্ট করা হোক। তো অতএব সেই প্রিকশনগুলো নেওয়া হয়নি।
ন্যাচারালি ওখানে একটা কোর্ট বাগানো হয়েছিল যাতে করে কোনো রকম এভিডেন্স বা প্রপার এভিডেন্স না পাওয়া কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেমিনার রুমে, সেখানে তো কেউ মাস্কও পরেনি, হাতে হ্যান্ড গ্লাভসও পরেনি, কিছুই পরেনি। for obvious reason they wanted to tamper all the records and evidences তা হয়েছে। এটা সবাই জেনে গেছে, টপ টু বটম জেনে গেছে ওখানে একটা মেয়েকে বলি দেওয়া হয়েছে। কেন বলি দেওয়া হয়েছে পরে আসবো আমি। তো বন্ধুরা, আজকের এপিসোড এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।